আসলে এখানে আমাদের তো চাওয়া পাওয়ার কিছু নাই, আমরা যা হারিয়েছি সেটা কখনোই আর আমাদের ফেরত আসবে না। তারপরও আমরা এখানে এসেছি তাদের স্মৃতিচারণ করতে। তাদের কথা তো আসলে সবাই ভুলেই গিয়েছেন। আজ 2 মাস অতিবাহিত হতে চলল। অনেকেই অনেক আশ্বাস, অনেকেই অনেক সহমর্মিতা জানিয়েছিল তাৎক্ষণিক, কিন্তু সেগুলো আর কোনো বাস্তবায়নে আমরা এখন পর্যন্ত পরিলক্ষিত হতে দেখছি না। এখানে আমি আমার পরিচয়টা দেই। আমি মোহাম্মদ নাজমুল হক। আমার মেয়ে তাসনিয়া হক নিহত। তাসনিয়া সম্বন্ধে আপনারা কতটুকু জানেন জানি না। সর্বশেষ মৃত্যু মিছিলে যে মেয়েটি নাম যোগ হয়েছে সেই মেয়েটি আমার মেয়ে। 33টা দিন হসপিটালে ছিল, অসহনীয় যন্ত্রণা ভোগ করছে, যেটার সাক্ষী আমি। 33 দিন ওর সঙ্গে হসপিটালে আমি ছিলাম। 3 বার আইসিইউতে নেওয়া হয়েছে ওকে এই 33 দিনের ভিতরে। শেষ যেদিন আইসিইউতে যায় তারপর দিনও আমাদেরকে ছেড়ে চলে যায়। কিন্তু আমাদের বাচ্চাদের স্মরণে দেশ তথা জাতি কি করলো, এটা আমি একটু প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে। আমাদের মাননীয় উপদেষ্টা চিফ অ্যাডভাইজার সাহেব প্রথম দিন একটা বক্তৃতা দিয়েছিলেন, তারপর থেকে আজ পর্যন্ত ওনার মুখ থেকে আর কোনো কথাই শুনি নাই। আমাদের শিক্ষা উপদেষ্টা তথা বিমান বাহিনী আমাদের সাথে আসলে কি করতে চাচ্ছে তারা, এগুলো আপনাদের কাছে প্রশ্ন থাকলো আমার। এগুলো কিভাবে ব্যাখ্যা করবো আপনাদের কাছে? আমাদের ভাষা খুঁজে পাচ্ছি না। পুরো ফ্যামিলিটা ডিজাস্টার হয়ে গেছে। 2 মাস পর্যন্ত ছেলের কবরের পাশে বসে আছি। ঢাকা শহরে আসছি গত পরশুদিন। এসে কি করব, কোথায় যাবো কিছুই বুঝতে পারতেছি না। আমাদের মনে কোনো কিছু সায় দেয় না। এই দুনিয়াতে আমরা জ্বলন্ত লাশ হিসাবে বেঁচে আছি। এই পরিস্থিতিতে যদি আমাদের পাশে আপনারা না দাঁড়ান, কারা দাঁড়াবে? আপনাদের মানবতার কাছে আমাদের এই প্রশ্ন। আপনাদের তো শিশু সন্তান আছে, আপনাদের ছেলে মেয়ে আছে, তাদের নিয়ে আপনারা স্কুলে যান, কিন্তু সকালে আমরা স্কুলে যাই না। সকালে আমরা ঘরেই বসে থাকি। এখন কিছু আহত আমাদের যেই ছেলেমেয়েরা আছে তাদের একটু খোঁজখবর নেন, তাদের হসপিটালে যান, তাদের অসহজ যে যন্ত্রণা আছে এগুলো আপনারা একটু দেখেন, এগুলো আপনারা কর্তৃপক্ষের কাছে একটু জানান। এই দায়ভার কেউ আপনার বিমান কর্তৃপক্ষ, তারপরে সরকার আছে, এদের উপরেই বত্রায়। তো এরা কি করতেছে আসলে আমাদের পাশে? এই 2টা মাসে কি খবর নিছে? আমরা শুধু ওই দিন সিএমএস থেকে শুধু লাশের একটা কপি পাইছি, এছাড়া আর কিছুই পাইনি আমরা। আমাদের বাচ্চাগুলো যাদের অনেক বড় বড় স্বপ্ন ছিল, হয়তো কেউ ডিফেন্সে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ পাইলট, কেউ টিচার হতে চেয়েছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আজ তারা নিজেদের পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারছে না। অনেকে, কারো কারো হাতে কলম উঠবে না কোনোদিন। আমাদের এক একটা বাচ্চার শারীরিক মানসিক কষ্ট বর্ণনাতীত। আরিয়ান আফিফ ক্লাস 7-এর বাচ্চা, তার বাবা নেই, তার মায়ের একমাত্র সন্তান সে। 13টা দিন সে আইসিইউতে ছিল। 85 ঘন্টা কোমায় থেকে মিরাকল ভাবে আল্লাহ তাকে তার মায়ের বুকে ফেরত দিয়েছে, কিন্তু সে এখনো বসতে পারে না। সে এখনো হাসপাতালে কাতরাচ্ছে। তার একজন ফিজিওথেরাপিস্ট খুবই খুবই জরুরি, যেটা হাসপাতাল কর্তৃপক্ষ সরবরাহ করছে না, করলেও 10 মিনিটের জন্য, কিন্তু এই বাচ্চার তো 10 মিনিট এটা হবে না। ওর মা কেঁদে কেঁদে বলছে যে ভাবি আমি কার কাছে যাব, প্লিজ আপনারা কিছু করেন, আমার বাচ্চাটার জন্য কিছু করেন। আবিদুর রহিম ক্লাস 4-এর বাচ্চা, হাতের আঙ্গুলগুলো সামনের ভাগ সব কাটা, ওর গ্রাফটিংগুলো বসে নাই ইনফেকশনের কারণে। শরীরের আর কোনো জায়গাও বাকি নাই যেখান থেকে স্কিন নিতে পারবে।
কি যে কষ্ট পাচ্ছে বাচ্চাটা, তার এবং তার পরিবারের কষ্টটা কার কাছে বলবো আমরা, কে বুঝবে? আমাদের এক একটা বাচ্চার কষ্ট আর্তনাদের নির্মম সাক্ষী আমরা। মরফিন, সিডিটি, প্যাথেড্রিন, নাপা এগুলো দিতে দিতে নাবিদের কিডনি অ্যাফেক্টেড হয়ে গেছে। আমাদের বাচ্চাগুলোর কি এই বয়সে এই ধরনের পেইন কিলার, এই ধরনের ওষুধ পাওয়ার কথা ছিল? ভবিষ্যতে আমাদের বাচ্চাদের শরীরে এই ওষুধের কোনো প্রভাব পড়বে না, সেটা কি আপনারা বলতে পারবেন? এক কথায় আমাদের বাচ্চাদের জীবন এলোমেলো হয়ে গেছে। যে বিমান উঠতে দেখলে বাচ্চারা খুশি হয়ে বারান্দায় এসে দাঁড়াতো, সেই বিমান আজ তাদের জন্য এক আতঙ্কের নাম। আমাদের একটা বাচ্চা হাসপাতাল থেকে ডিসচার্জের 1 মাস পর মেন্টাল ডিসঅর্ডার নিয়ে আবার হাসপাতালে ভর্তি হয়েছে। একটা বাচ্চার কথা বন্ধ ছিল অনেকদিন। যে কোনো শব্দ শুনলে বাচ্চাগুলো চমকে ওঠে, চিৎকার দেয়, কান্না করে ওঠে। পড়াশোনা ওদের মাথায় ঢুকে না, অনেকে কানেও শুনে না। হুটহাট রেগে যাচ্ছে, হাত পা ছুরি কেঁদে বলে এর থেকে তো মৃত্যু ভালো ছিল, বেঁচে আছি কেন আমরা? ওই দিন ওদের সাথে আমরাও মরে যেতাম, তাহলে এই কষ্ট আমাদের ভোগ করতে হতো না। আহত এই বাচ্চাগুলোর ক্ষয়ক্ষতি ঠিক আপনারা কোন প্যারামিটারে মাপবেন? এখানে দুজন শিক্ষক আছে, আরো কয়েকজন শিক্ষক আহত। ওনাদের কর্মজীবনও ওনারা ফিরতে পারবে কিনা স্বাভাবিক জীবনে আমরা জানি না। একজন শিক্ষক হাতে কলমই ধরতে পারছে না এখনো পর্যন্ত। আমাদের যুদ্ধটা তো মাত্র শুরু, অনেক লম্বা ভ্রমণ আমাদের। এই দায়িত্বশীল সমাজ ও সরকারের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের বাচ্চাদের পাশে দাঁড়ান, তাদের চিকিৎসা ব্যবস্থা এবং পুনর্বাসনের ব্যবস্থা করুন। যে বাচ্চাগুলো এখনো হাসপাতালে কাতরাচ্ছে তাদের উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করুন। এখানে 3 নাম্বার যে ছেলেটা, ওইটা আমার ছেলে রায়ান তৌফিক। ছেলেটা 1 ফিট দূরত্বের কারণে বিমানের আঘাত করে নাই। তার ফ্রেন্ড তানভীর তার থেকে 1 ফিট দূরত্বে ছিল, 1 টাইস দূরত্ব ছিল। তানভীরের মাথার মধ্যে বিমানের আঘাত করে। আমার ছেলেটাকে আল্লাহ বাঁচাই দিছে। আহত হয়েছে, 22% পুড়ে গেছে, 55 দিন হাসপাতাল থেকে বাসায় ফিরছে। প্রতিনিয়ত ভয়ে থাকি কখন কি হয়ে যায়, তার হাত কি বেঁকে যায় কিনা, শরীর বেঁকে যায় কিনা। তাকে এমন একটা ড্রেস পরায় দিতে হচ্ছে, সারা 23 ঘন্টা পরে থাকতে হয়, যে বাঁকা হইতে পারে না, সোজা হইতে পারে না। শিক্ষা উপদেষ্টা এবং মাননীয় আইন উপদেষ্টা বিদ্যালয় পরিদর্শনে গিয়েছিল। তখন কিন্তু আমরা ওখানে আহত বা নিহত পরিবারের কোনো সদস্যই ছিলাম না। আপনার আমার মতন যারা সাধারণ জনগণ, তারাই দাবিগুলো তুলে ধরছে এবং তারা সেখানে এগুলো সম্পূর্ণ দাবি মেনে নিয়েছে। তো আমরা সেই দাবিগুলোর সাথে একমত পোষণ করছি। সেই দাবির ভিতরে এই ক্ষতিপূরণের কথাটা উল্লেখ আছে। এই ক্ষতিপূরণটা দ্রুত বাস্তবায়ন করার জন্য আপনাদের মাধ্যমে আমরা সরকারের কাছে উপস্থাপন করার জন্য বিনীত অনুরোধ করছি। তৃতীয় দাবিটা হলো, যারা গুরুতর আহত আছে বা যাদের সব সময় ট্রিটমেন্টের প্রয়োজন হবে, তাদের প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা, সেটা সরকারি হাসপাতাল হোক অথবা সিএমএসএ হোক, যেখানে হেলথ কার্ডের মাধ্যমে তাদের স্থায়ীভাবে আজীবন একটা চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করার জন্য